Hello everyone, welcome to MH Education Lab. আমি বিজয়িতা। আজকে আমি তোমাদের WBCS বেঙ্গলি অপশনালের ব্যাপারটাতে বলবো। তোমরা WBCS পরীক্ষায় যদি A এবং B গ্রেডের জন্য যদি তোমরা পরীক্ষা দাও, তাহলে তোমাদেরকে একটা পেপার অপশনাল নিতে হয়। তো সেখানে যে বাংলার যে সিলেবাসটা আছে, দেখো আমি লিখে দিয়েছি টুডেজ টপিক অপশনাল বেঙ্গলি সিলেবাস অ্যানালাইসিস ফর WBCS মেইন এক্সাম। সেই WBCS মেইন এক্সামে যে অপশনালের ওপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হয়, সেই অপশনাল সাবজেক্ট যদি তোমরা বেঙ্গলি নাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে আমি তোমাদেরকে এই অপশনাল বেঙ্গলির যে সিলেবাসটা আছে সেটা পুরো অ্যানালাইসিস করে তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে যদি তোমরা বাংলা নিয়ে পড়াশুনো করে থাকো, যদি তোমরা বাংলা নিয়ে অনার্স করে থাকো, যদি তোমরা বাংলা নিয়ে মাস্টার্স করে থাকো, তাহলে কিন্তু বেঙ্গলি অপশনালের যে সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের কাছে মোটামুটি চেনা চেনা মনে হবে। মোটামুটি তোমরা চেনা যে জিনিসগুলো সেগুলো তোমরা খুঁজে পাবে। আর বাদ বাকি এরকম অনেক কিছু থাকতে পারে, যে দেখো এক এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের সিলেবাস থাকে। তো গৌড়বঙ্গ, নর্থ বেঙ্গল, ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে তো অনেকটাই মিল রয়েছে, বাদ বাকি ইউনিভার্সিটির সিলেবাসের সাথেও মিল রয়েছে। কিন্তু যদি তোমাদের মনে হয় যে কোনো একটা দুটো নতুন, সেটা হতেই পারে। একটা দুটো হয়তো তোমাদের সিলেবাসের বাইরের কিছু জিনিস এখানে রয়েছে, কারণ এক এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের সিলেবাস হয়। আর তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে বাংলার যে ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো, যেই গল্প বা উপন্যাস, সেগুলোই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। তো তোমরা যদি বাংলা স্টুডেন্ট হও, তাহলে তো তোমাদের এমনিই সেই গল্প, তারপরে উপন্যাস, এগুলো পড়ে ফেলা উচিত যেগুলো রয়েছে সিলেবাসে। আর যদি তোমাদের এরকম হয় যে তোমরা বাংলা নিয়ে পড়াশুনো করোনি, জাস্ট 11-12 শুধুমাত্র বাংলাটা পড়েছো, তারাও কিছু না কিছুটা চেনা পাবে। তবে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু কঠিন হয়ে যায়। কঠিন বলবো না, কারণ প্র্যাকটিস করলে পরে অনেক কঠিন জিনিসই আমাদের কাছে সহজ মনে হবে। যদি আমরা ঠিকঠাক সেটার প্রতি সময় দিই, তাহলে সেই কঠিন জিনিসটাও আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, যারা বাংলা নিয়ে পড়াশোনা করোনি তাদেরও ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি সিলেবাসটা অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা পারবে, তাহলে অবশ্যই তোমরা অপশনাল বাংলা নাও। আর নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না। স্কোরিং কতগুলো জায়গা রয়েছে বাংলা সিলেবাস যখন আমি আলোচনা করব, সেই জায়গাগুলোতে তোমাদেরকে বলে দেবো যে এই জায়গাগুলো কতটা স্কোরিং হয়। বাংলাতেও স্কোরিং হয়। তো সেই জন্য তোমাদের চিন্তা করার খুব একটা দরকার নেই। অপশনালে কিন্তু স্কোরিং পার্ট তোমরা পেয়ে যাবে বাংলাতে। তো তোমরা যদি মনে করো যে অপশনাল হিসেবে তোমরা বাংলাটা নেবে, তাহলে তোমরা নিতেই পারো। সে তোমরা বাংলা স্টুডেন্ট হও বা না হও, শুধু বাংলাটাকে একটু ভালোবেসে পড়তে হবে, ব্যাস, তাহলেই কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা যেটা নিয়ে আজকে বলছি যে তোমাদেরকে আজকে বলবো, সেটা হচ্ছে বেঙ্গলি সিলেবাস অ্যানালাইসিস। তো সেদিকে আমরা চলে যাই, অপশনাল বাংলার সিলেবাস অ্যানালাইসিসের দিকে। তার আগে তোমাদেরকে একটা জিনিস যেটা জানিয়ে দেবো, সেটা হচ্ছে অপশনাল বাংলার দুটো পেপার পরীক্ষা হবে তোমাদের, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। দুটো পেপারে কিন্তু ইচ পেপারে 20 মার্কস থাকবে। ফুল মার্কস 200 থাকবে। ফুল মার্কস থাকবে তোমাদের 200। ফার্স্ট পেপারেও থাকবে তোমাদের 200 মার্কস ফুল মার্কস, আর সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তোমাদের ফুল মার্কস থাকবে 200। তাহলে তোমাদের টোটাল অপশনাল বেঙ্গলি পরীক্ষা দিতে হবে 400-এর ওপরে, ঠিক আছে? এইবার চলে আসি আমরা পেপার 1। পেপার 1-এর ভেতরে আমরা সিলেবাসের মধ্যে দুটো সেকশন পাবো। যখন আমরা সিলেবাস অ্যানালাইসিস করব, তখন তোমরা বুঝতে পারবে যে পেপার 1-এর আন্ডারে দুটো সেকশনে ভাগ করা রয়েছে সিলেবাসটাকে, এবং পেপার 2-এর আন্ডারে সেকশন ওয়াইজ দুটো সেকশনে ভাগ করা রয়েছে পেপার 2টাকে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের সিলেবাসটাকে ভাগ করা রয়েছে। আর কোন পেপারে কত কত নাম্বারের কোয়েশ্চেন আসবে, সেটার উপরে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমাদেরকে একদিন করিয়ে দেবো। সেই দিন সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো নিয়ে ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই। কোন পার্ট থেকে কত কত নাম্বারের কোয়েশ্চেন আসছে, কোন পার্ট থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, ফার্স্ট পেপারে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হবে, সেকেন্ড পেপারে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হবে, সেই সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। নেক্সট আমি একটা ভিডিও করার চেষ্টা করব, যেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিসের ওপরে হবে সেই ভিডিওটা। তো সেখানে কিন্তু আমি তোমাদেরকে সবটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকে আমরা শুধুমাত্র অপশনাল বেঙ্গলের
সিলেবাসের যে অ্যানালাইসিসটা সেটা আমরা দেখব। তো দেখো, আমি তোমাদেরকে সরাসরি পিএসসির যে ওয়েবসাইট সেখান থেকেই তোমাদেরকে এটা দেখাবো, তোমাদের সিলেবাসটা দেখাবো। তো আমি সেটাকে ডাউনলোড করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ওপরে লেখা আছে বেঙ্গলি পেপার 1। বেঙ্গলি পেপার 1-এর আন্ডারে দেখো সেকশন এ রয়েছে এবং নিচে দেখো সেকশন বি রয়েছে, ঠিক আছে। এবার দেখো চলে আসলাম আমরা পেপার 2-তে। পেপার 2-তেও দেখো সেকশন এ রয়েছে আর নিচে সেকশন বি রয়েছে, ঠিক আছে। তাহলে বোঝাতে পারলাম এখান থেকে যে তোমাদের পিএসসি থেকে যে তোমাদের মানে পিএসসির ওয়েবসাইটে যে তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে অপশনাল বেঙ্গলির, সেখানে কিন্তু পেপার 1-এ দুটো সেকশনে ভাগ করেছে সিলেবাসটাকে এবং পেপার 2-তেও কিন্তু দুটো সেকশনে ভাগ করা আছে, যেটা আমি তোমাদেরকে আগের স্লাইডে বললাম। এবার আমরা সরাসরি দেখে নেব যে অ্যাকচুয়ালি কি কি আমাদেরকে পড়তে হবে, সিলেবাসে কি কি আমাদের রয়েছে, অপশনাল বেঙ্গলি সিলেবাসে অ্যাকচুয়ালি আমাদের কি কি পড়তে হবে, কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। চলো দেখো, পেপার 1-এর আন্ডারে সেকশন এতে আগে আমরা যাই। সেকশন এর আন্ডারে দেখো নাম্বার 1 টপিকস ফ্রম দ্য হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, মানে এই যে ABCDE যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো সবই কি হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, সবই কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের যে হিস্ট্রি, বাংলা ভাষার যে ইতিহাস, সেই বাংলা ভাষার ইতিহাসের ওপরে কিন্তু এই কটা টপিক তোমাদেরকে দেওয়া রয়েছে। একের মধ্যে যে কটা টপিক আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 1-এর আন্ডারে যে কটা টপিক আমরা দেখতে পাচ্ছি, সবই কিন্তু হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বাংলা ভাষার যে ইতিহাস তার ওপরেই সমস্ত টপিকগুলো আছে। তাহলে চলো আমরা দেখে নিই যে টপিকগুলো কি কি আমাদের পড়তে হবে। এ নাম্বারে দেখো দেওয়া আছে দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্দো ইউরোপিয়ান টু বাংলা, মানে ক্রোনোলজিক্যাল ট্র্যাক মিন্স পর্যায়ক্রমিক বা পর্যায়ক্রমে। তাহলে পর্যায়ক্রমে বা পর্যায়ক্রমিকভাবে কিভাবে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা হলো, বাংলা ভাষাটা এলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে, ইন্দো ইউরোপিয়ান ভাষা বংশ থেকে কিভাবে বাংলা এলো, সেটার একটা বিশ্লেষণ কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর ব্র্যাকেটে দেখো লেখা আছে ফ্যামিলি ট্রি উইথ ব্রাঞ্চেস অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ডেটস, মানে এই যে ইন্দো ইউরোপীয়তে একটা ভাষা বংশ, এর আন্ডারে প্রচুর প্রচুর ভাষা রয়েছে, ঠিক আছে। এবার সেই যে একটা ফ্যামিলি ট্রি, সেই ভাষা বংশের অন্তর্গত, ইন্দো ইউরোপিয়ান ভাষা বংশের অন্তর্গত যে যে ভাষাগুলো রয়েছে, কি কি ভাষাগুলো রয়েছে, এবং সেই সংক্রান্ত একটা ফ্যামিলি ট্রি উইথ ব্রাঞ্চেস, মানে সেখান থেকে আবার কি কি উপভাষাগুলো বেরিয়েছে, সেগুলো একটা মানে টোটাল একটা ফ্যামিলি ট্রি উইথ ব্রাঞ্চেস কিন্তু আমাদেরকে পড়তে হবে, যে এই ভাষা বংশের অন্তর্গত কতগুলো ভাষা রয়েছে, ঠিক আছে। এবং বাংলায় বা কিভাবে সেখান থেকে এলো সেটাও আমাদেরকে পড়তে হবে। অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ডেটস, মানে তোমাদেরকে কিন্তু সময়কালটাও উল্লেখ করতে হবে এটার সাথে। তাহলে আমরা বুঝতে পারলাম এ নাম্বার টপিক, নাম্বার 1-এর আন্ডারে যে এ রয়েছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্দো ইউরোপিয়ান টু বাংলা, মানে পর্যায়ক্রমিক বা পর্যায়ক্রমে কিভাবে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষাটা এলো সেটার একটা বিশ্লেষণ আমাদেরকে পড়তে হবে। ফ্যামিলি ট্রি উইথ ব্রাঞ্চেস অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ডেটস, ক্লিয়ার। এইবার আমরা নাম্বার বিতে চলে আসি। নাম্বার বিতে কি বলা হয়েছে, হিস্টোরিক্যাল স্টেজেস অফ বাংলা, ওল্ড, মিডল, নিউ অ্যান্ড দেয়ার লিঙ্গুইস্টিক ফিচার্স। তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে, বাংলা ভাষার যে ঐতিহাসিক পর্যায়গুলো রয়েছে, হিস্টোরিক্যাল স্টেজেস অফ বাংলা, অর্থাৎ বাংলা ভাষার যে ঐতিহাসিক পর্যায়গুলো রয়েছে, ওল্ড, মিডল, নিউ, অর্থাৎ আদি, মধ্য এবং নব্য, সেই বাংলা ভাষা, আদি বাংলা ভাষা, মধ্য বাংলা ভাষা এবং নব্য বাংলা ভাষা, এগুলোর যে হিস্টোরিক্যাল স্টেজেসগুলো রয়েছে, ঐতিহাসিক যে পর্যায়গুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। এবং অ্যান্ড দেয়ার লিঙ্গুইস্টিক ফিচার্স মিনস ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এবং আমাদেরকে কিন্তু তাদের সেই আদি, মধ্য, নব্য যে বাংলা ভাষা, তাদের লিঙ্গুইস্টিক ফিচার্সগুলোও পড়তে হবে, অর্থাৎ ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য তাদের, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো নাম্বার সি,
নাম্বার সি তে বলা হয়েছে ডায়ালেক্টস অফ বাংলা অ্যান্ড দেয়ার ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স। ডায়ালেক্টস মিনস বাংলা উপভাষার কথা বলা হয়েছে। ডায়ালেক্টস অফ বাংলা মানে বাংলার যে উপভাষাগুলো রয়েছে সেই উপভাষাগুলোর কথা বলা হয়েছে। অ্যান্ড দেয়ার ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক। ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স মিনস স্বতন্ত্র বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কি আমাদের নাম্বার সি, উপভাষাগুলো বাংলার যতগুলো উপভাষা রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এবং তাদের যে নিজের নিজের বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রত্যেকটা উপভাষার যে নিজ নিজ বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স, স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা নাম্বার ডি, এলিমেন্টস অফ বাংলা ভোকাবুলারি। এলিমেন্টস অফ বাংলা ভোকাবুলারি মানে বাংলা শব্দ ভাণ্ডারে যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। দ্যাট মিনস বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্গত মনে করো মৌলিক শব্দ রয়েছে, আগন্তুক শব্দ রয়েছে, তারপর নবগঠিত শব্দ রয়েছে। ঠিক আছে, এবার মৌলিক শব্দের আন্ডারে আবার কিছু শব্দ রয়েছে, যেমন তৎসম রয়েছে, অর্ধতৎসম রয়েছে, তদ্ভব রয়েছে। আগন্তুকের আন্ডারে যেরকম দেশি রয়েছে, বিদেশি রয়েছে। নবগঠিতর মধ্যে যেরকম অবিমিশ্র, মিশ্র রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে আমাদের একটা আলোচনা পড়তে হবে। এক কথায় বাংলা শব্দ ভাণ্ডারে যা যা ধরনের শব্দগুলো রয়েছে, আমাদের যে যে উপাদানগুলো আমাদের রয়েছে বাংলা শব্দ ভাণ্ডারে, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, একটা কথা বলে নিই, যারা বাংলায় অনার্স পড়েছো বা যারা বাংলা নিয়ে পড়েছো তারা কিন্তু বুঝতে পারছো, কারণ এগুলো সবই কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। আমাদের যে ইয়ে রয়েছে, ভাষা বিজ্ঞান রয়েছে, সেখানে আমাদেরকে এগুলো পড়তে হয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তাদের কাছে চেনা চেনা লাগবে। তবে যারা বাংলা নিয়ে পড়োনি তারা 11-12-এ যদি বাংলাটা ঠিকঠাক পড়ে থাকো তাহলে কিন্তু এই ব্যাপারগুলো কিছুটা তোমাদের চেনা লাগবে, কারণ এই জিনিসগুলোই উপভাষা, তারপরে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এগুলো সম্পর্কে আদি মধ্য নব্য যে বাংলা ভাষা, এগুলো সম্পর্কে কিন্তু আমরা অলরেডি পড়েছি। আমরা 11-12-এও কিন্তু কিছুটা ছুঁয়ে গেছি এই ব্যাপারগুলো। ঠিক আছে, তো কঠিন মনে হওয়ার কিন্তু কোনো কিছু নেই এবং ভয় পাওয়ারও কিছু নেই। আমি তোমাদেরকে একদম ভালো করে নোট প্রোভাইড করে দেব, ভালো করে বুঝিয়ে দেব, তোমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, যদি তোমরা বাড়িতে একটু সময়টা দাও, বাংলাটা যদি একটু বাড়িতে পড়ো, আমি যেভাবে বলবো সেভাবে যদি একটু পড়ো, তাহলে কিন্তু আর কোনো অসুবিধে আশা করি তোমাদের হবে না। ঠিক আছে, সিলেবাসটা অনেকটা বড়, সেটা দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছু নেই। যখন আমরা সিলেবাস ওয়াইজ ধরে ধরে যখন পড়বো তখন কিন্তু ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। আজকে আমরা সমস্ত সিলেবাসে যা যা রয়েছে সবটা একসাথে অ্যানালাইসিস করতে বসেছি, তো সেই জন্য হয়তো তোমাদের মনে হতে পারে যে এত বড় সিলেবাস, এতটা সিলেবাস, কিন্তু যখন আমি ধরে ধরে পড়াবো তখন দেখবে একটার পর একটা খুব সহজেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এগুলো। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট আমরা চলে যাই নাম্বার ই নাম্বারে কি রয়েছে, ফর্মস অফ বাংলা লিটারারি প্রোজ, সাধু অ্যান্ড চলিত। তো এটা আমরা খুবই ভালো করে বুঝতে পারছি যে এই সাধু ভাষা, যে সাধু এবং চলিত ভাষায় যে গদ্যগুলো রয়েছে লিটারারি প্রোজ, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সাধু ভাষা এবং চলিত ভাষা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। সাধু ভাষা এবং চলিত ভাষা সম্পর্কে তো আমাদের নলেজ থাকতেই হবে, কারণ আমাদের ডেসক্রিপটিভ বাংলার মধ্যেও প্রচুর এরকম রয়েছে, সাধু চলিতের মিশেল করা যাবে না। সেই জন্য সাধু ভাষা এবং চলিত ভাষা জিনিসটা কি এবং সেই ব্যাপারগুলো কিভাবে আসছে সেগুলো আমাদেরকে কিন্তু এখানে একটু ব্রিফলি পড়তে হবে। কিন্তু সাধু চলিত জিনিসটা কি সেটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। ঠিক আছে, এবার সাধু চলিতের যে গঠন, ফর্মস অফ বাংলা লিটারারি প্রোজ, সাধু এবং চলিত, সেই ফর্মসগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নাম্বার 2-তে। নাম্বার 2-তে কি বলা হয়েছে, প্রসেস অফ ফোনেটিক চেঞ্জেস ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। প্রসেস অফ ফোনেটিক চেঞ্জেস তার মানে বাংলা উচ্চারণ ও ধ্বনি পরিবর্তনের রীতি। প্রসেস অফ ফোনেটিক চেঞ্জেস ইন বাংলা ল্যাঙ্গুয়েজ।
তাহলে আমাদের এই বাংলা উচ্চারণ এবং ধ্বনি পরিবর্তনের যে রীতি আছে, ফোনেটিক চেঞ্জেস মিন্স ধ্বনি পরিবর্তনের যে রীতি, সেই রীতিগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। এগুলো কিন্তু আমরা 11-12-এও পড়েছি, আমরা এটা জানি। অপিনিহিতি, অভিশ্রুতি, সমীভবন, স্বরভক্তি, বিপ্রকর্ষ, তারপরে হচ্ছে স্বরসঙ্গতি, এইসব ব্যাপারগুলো কিন্তু আমরা 11-12-ও পড়েছি। খুব আমার তো মনে পড়ছে হয়তো আমরা 9-10-এও এই ব্যাপারগুলো কিছুটা ছুঁয়ে গিয়েছি। অপিনিহিতি, অভিশ্রুতি, এই যে আমাদের ধ্বনি পরিবর্তনের যে প্রসেসগুলো, যেই প্রসেসে আমাদের কিভাবে আমাদের একটা শব্দ থেকে আর একটা শব্দতে পরিবর্তন হয়ে হয়ে আসছে, তো সেই জিনিসগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। তার মধ্যে অপিনিহিতি আছে একটা, এগুলো সব প্রসেসগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। ভীষণ ইজি এই ব্যাপারগুলো, বুঝতে পারলে কিছুই না, ঠিক আছে? ভীষণ ইজি এই ব্যাপারগুলো, অপিনিহিতি, অভিশ্রুতি, সমীভবন, স্বরভক্তি, বিপ্রকর্ষ, তারপরে স্বরসঙ্গতি এক্সেট্রা, ঠিক আছে? নাম্বার 2 গেল। এবার চলে আসি আমরা নাম্বার 3। নাম্বার 3-তে কি বলা হয়েছে? প্রবলেমস অফ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড রিফর্ম অফ অ্যালফাবেট অ্যান্ড স্পেলিং অ্যান্ড দোজ অফ ট্রান্সলিটারেশন অ্যান্ড রোমানিজেশন, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তোমাদের ট্রান্সলিটারেশন মানেটা কি? বর্ণান্তকরণ বা অক্ষরীকরণ, ঠিক আছে? আর অ্যালফাবেট মানে তো আমরা সবাই জানি বর্ণমালা, এবং রোমানিজেশন টেবিল, যেটা রোমানিজেশন টেবিল সম্পর্কেও আমরা মোটামুটি সবাই জানি, যারা আমরা বাংলা নিয়ে পড়াশোনা করেছি, বাংলা সম্পর্কে ইন্টারেস্টেড, তারা আমরা সবাই জানি যে রোমানিজেশন টেবিলটা কি, সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে এখানে পড়তে হচ্ছে, ঠিক আছে? অ্যালফাবেট, স্পেলিং অ্যান্ড দোজ অফ ট্রান্সলিটারেশন অ্যান্ড রোমানিজেশন। আর যারা বুঝতে পারছো না এই টপিকটা, যারা 3 নাম্বার টপিকটা বুঝতে পারছো না, তাদের জন্য বলছি, যখন আমি পড়াবো তখন খুব ভালো করে বুঝিয়ে দেবো, তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর যারা অলরেডি বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তারা তো এই ব্যাপারগুলো কিছুটা জানোই। এবার আমরা চলে আসবো সেকশন বিতে। সেকশন বিতে আমরা দেখতে পাবো 4 নাম্বার 4-এর আন্ডারে আবার ABCDEF দেওয়া আছে। তো নাম্বার 4-এর আন্ডারে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু আমরা এবার ঢুকে যাচ্ছি। এইবার দেখো এ নাম্বারটা কি বলেছে? পিরিয়ডাইজেশন অফ বাংলা লিটারেচার, ওল্ড বাংলা অ্যান্ড মিডল বাংলা। তার মানে কি? বাংলা সাহিত্যের যে প্রাচীনকাল এবং মধ্যযুগ, সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে বলতে হবে। পিরিয়ডাইজেশন অফ বাংলা লিটারেচার, পিরিয়ডাইজেশন, বাংলা লিটারেচারের যে পিরিয়ডাইজেশনটা রয়েছে তার মধ্যে আমাদেরকে পড়তে হবে ওল্ড বাংলা অ্যান্ড মিডিল বাংলা, মানে মধ্যযুগের যে বাংলা ভাষাটা ছিল, যা যা সাহিত্য রচনা হয়েছে সেটা পড়তে হবে, এবং প্রাচীনকালে যেরকম ছিল বাংলা ভাষা এবং যা যা রচনা হয়েছিল, সাহিত্যের রূপ কীরকম ছিল প্রাচীনকালে, সেটা আমাদেরকে পড়তে হবে। তৎকালীন সময়তে ভাষার গঠন কেমন ছিল সেটা আমাদেরকে পড়তে হবে, তখনকার সময়তে কি ধরনের সাহিত্য রচনা হতো সেটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো বি নাম্বারে চলে আসি আমরা। রুটস অ্যান্ড রিজনস বিহাইন্ড দ্য এমার্জেন্স অফ মডার্নিটি ইন বাংলা লিটারেচার, মানে বাংলা সাহিত্যে যে আধুনিকতা ঘটেছে তার পেছনে কারণটা কি? বাংলা সাহিত্যের এই যে এমার্জেন্স অফ মডার্নিটি ইন বাংলা লিটারেচার, এইটার পেছনে রুটস অ্যান্ড রিজনসটা কি আছে, কারণগুলো ঠিক কি কি আছে সেইটা আমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এইবার চলে আসি আমরা নাম্বার সি। নাম্বার সিতে দেখো লেখা আছে ইভলিউশন অফ ভেরিয়াস মিডল বাংলা ফর্মস, ভেরিয়াস মিডল বাংলা ফর্মস, ইভলিউশন তার মানে কি? বাংলা সাহিত্যের যে মানে ইভলিউশনটা যে ঘটেছে এই মিডল বাংলাতে মধ্যযুগে, সেই ফর্মসগুলোর মধ্যে রয়েছে মঙ্গল কাব্য রয়েছে, বৈষ্ণব পদাবলী রয়েছে, দেখো লেখা আছে মঙ্গল কাব্যস, বৈষ্ণব লিরিক্স, আর অ্যাডাপ্টেড ন্যারেটিভস, রামায়ণা, মহাভারতা আর ভগবতা, তাই তো? তার মানে হচ্ছে আমাদেরকে এখানে যে মধ্যযুগে যে রচনাগুলো হয়েছিল মিডল বাংলাতে,
তার যে ইভলিউশন, কিভাবে তার ইভলিউশনটা হয়েছে সেটা আমাদেরকে কিন্তু একে একে পড়তে হবে। তার মধ্যে আমাদেরকে কি পড়তে হবে? মঙ্গল কাব্য পড়তে হবে। মঙ্গল কাব্যের তখনকার সময়তে ভাষার গঠন কীরকম ছিল, কি টাইপের রচনা হতো, কি বিষয়গুলোকে নির্ভর করে সেই মঙ্গল কাব্যগুলো রচনা করা হতো, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপরে আমাদের আছে বৈষ্ণব লিরিক্স, মানে বৈষ্ণব পদাবলী। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই বৈষ্ণব পদাবলীর কথা বলা হয়েছে। তো বৈষ্ণব পদাবলীটাও আমাদেরকে একইভাবে পড়তে হবে, বিশ্লেষণটা। তারপরে দেখো অ্যাডাপ্টেড ন্যারেটিভস, রামায়ণা, মহাভারত, ভাগবতা, মানে রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলো যে আমাদের অনুবাদ সাহিত্য রয়েছে, এই অনুবাদ সাহিত্যগুলো সম্পর্কেও আমাদেরকে পড়তে হবে, যে এই অনুবাদগুলো কারা করেছিল, কিভাবে এসেছে, সেই অনুবাদে বাংলা ভাষা কীরকম আছে, সেই মানে সেই বিষয়টা কি কি ছিল, কীরকম ধরনের বিষয় নির্ভর রচনা ছিল, এগুলো সেই সংক্রান্ত কিন্তু আমাদেরকে ব্যাপারগুলো পড়তে হবে। অ্যান্ড রিলিজিয়াস বায়োগ্রাফিস, মানে যে ধার্মিক যে ধর্মপুরুষদের যে বায়োগ্রাফিগুলো সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। রিলিজিয়াস বায়োগ্রাফিস মানে মনে করো ধার্মিক যে চরিত্রগুলো রয়েছে তাদের যে জীবনী নিয়ে যে লেখা হয়েছে, তাদের জীবন নিয়ে যে জীবনীটা লেখা হয়েছে সেগুলো সম্পর্কে কিছুটা আমাদেরকে পড়তে হবে, যেগুলো রয়েছে মধ্যযুগের যেগুলো রিলিজিয়াস বায়োগ্রাফিস সেগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি নাম্বার ডিতে। নাম্বার ডিতে দেখো লেখা আছে ন্যারেটিভ অ্যান্ড লিরিক ট্রেন্ডস ইন দ্য 19th সেঞ্চুরি বাংলা পোয়েট্রি। তার মানেটা কি? 19th সেঞ্চুরি, আমরা তো বুঝতে পারছি 1900 সালে বাংলা কবিতা কেমন ছিল। 19th সেঞ্চুরিতে বাংলা কবিতা কীরকম ছিল, ন্যারেটিভ অ্যান্ড লিরিক ট্রেন্ডস, সেই ট্রেন্ডসটা ঠিক কীরকম ছিল সেই ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। ভীষণ ইজি, বুঝতে পারছো তোমরা সবাই। এবার দেখো ইতে চলে আসছি আমরা, ডেভেলপমেন্ট অফ প্রোজ। ডেভেলপমেন্ট অফ প্রোজ মানে গদ্য সাহিত্যের উন্নতি কিভাবে হলো, ধীরে ধীরে গদ্য 1900 সালের পর থেকে ধীরে ধীরে গদ্যের উন্নতিটা কিভাবে হলো সেই সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। গদ্য ভাষা তো প্রথমে ছিল না, আমরা তো জানি যে সবগুলোই কাব্য ছিল, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী সবই বেশ একটা ছন্দে লেখা হতো, ঠিক আছে। গদ্য সাহিত্য কিন্তু তখনও সেইভাবে বিকশিত হয়নি। তো এই গদ্য সাহিত্যের যে বিকাশটা হলো, সেই ডেভেলপমেন্ট অফ প্রোজ, সেই গদ্য সাহিত্যের বিকাশ হলো, ধীরে ধীরে উন্নতি হলো আরও। তো সেই জিনিসগুলো কিভাবে হলো, কে প্রথমে এই গদ্য ভাষা নিয়ে কি লিখেছিলেন, এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। যারা বাংলা স্টুডেন্ট তারা তো বুঝতেই পারছো আমি ঠিক কোন জায়গাগুলোর কথা বলছি। এবার দেখো এফ নাম্বারে কি রয়েছে, বাংলা ড্রামাটিক লিটারেচার। বাংলা ড্রামাটিক লিটারেচার মানে বাংলার যে নাট্য সাহিত্য, সেই নাট্য সাহিত্যতে এবার আমরা চলে আসি। নাট্য সাহিত্য, বাংলা নাট্য সাহিত্যের আন্ডারে আমাদেরকে কী কী পড়তে হবে? 19th সেঞ্চুরির যে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, তখন কি কি বাংলা নাটক হয়েছিল, কারা কারা তখন বাংলাতে নাটক রচনা করতেন তাদের কথা পড়তে হবে। তারপরে ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক, তার যে নাটক লেখার যে বৈশিষ্ট্য সেগুলো পড়তে হবে। তারপরে পোস্ট 1944 বাংলা ড্রামা, মানে 1944-এর পর থেকে যে বাংলা নাটকের যেভাবে পরিবর্তন এসছে সেই সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে বাংলা ড্রামাটিক লিটারেচার কোন কোন পর্যায়েতে আমরা পড়বো? 19th সেঞ্চুরির বাংলা ড্রামাটিক লিটারেচার পড়বো, ট্যাগোরস বাংলা ড্রামাটিক লিটারেচার পড়বো, পোস্ট 1944-এর বাংলা ড্রামাগুলো আমরা পড়বো, ঠিক আছে। তো এই যে মানে তখনকার সময়তে বাংলা নাট্য সাহিত্য ঠিক কীরকম ছিল, তার সেই নাট্য সাহিত্যের ভাষা কীরকম ছিল, বিষয় কীরকম ছিল, এগুলোই কিন্তু আমাদের মানে পড়ার বিষয়, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা নাম্বার 5-এ। নাম্বার 5-এ কি রয়েছে? ট্যাগোর অ্যান্ড পোস্ট ট্যাগোরিয়ানস আপ টু দ্য ডিকেড অফ 50s। তার মানে রবীন্দ্র যুগের কথা বলা হয়েছে, রবীন্দ্র যুগ। ট্যাগোর অ্যান্ড পোস্ট ট্যাগোরিয়ানস মানে রবীন্দ্র পরবর্তী যেটা সেটার কথাও বলা হয়েছে, এবং ব্র্যাকেটে দেখো দেওয়া রয়েছে আপ টু দ্য ডিকেড অফ 50s। ডিকেড মিনস দশক, তার মানে 50-এর দশক পর্যন্ত যে রবীন্দ্র যুগ এবং রবীন্দ্র পরবর্তী যুগ,
50-এর দশক পর্যন্ত, সেই সম্পর্কে তখন যে যে সাহিত্যগুলো রচনা হয়েছিল, তখন বাংলা সাহিত্যের রূপ কেমন ছিল, তখন বাংলা সাহিত্যের ভাষা কেমন ছিল, সেই বাংলা সাহিত্যের যে বিষয় সেটা কেমন ছিল, সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। ট্যাগর অ্যান্ড পোস্ট ট্যাগোরিয়ানস, ঠিক আছে। এবার দেখো নাম্বার 6। নাম্বার 6-এ কি দেওয়া আছে? ফিকশন মেজর অথার্স মিনস, ফিকশন মিনস, ফিকশন মানে হচ্ছে উপন্যাস, ঠিক আছে। আর মেজর অথার্স মানে মুখ্য, যে তখনকার সময়তে যে মুখ্য, তখনকার সময় বলবো না, এখনো তারা মুখ্য ঔপন্যাসিক, সেই মুখ্য ঔপন্যাসিকদের কিছু কিছু উপন্যাস আমাদেরকে পড়তে হবে। সেই মুখ্য ঔপন্যাসিক কারা, কাদের কথা আমাদেরকে পড়তে হবে? বঙ্কিমচন্দ্র, নিচে দেখো লেখা আছে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা সবাই জানি। তারপরে ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এই যে মেজর অথার্সরা রয়েছেন, এই যে তখনকার সময়তে যে মুখ্য, আবার বলছি আমি তখনকার সময়তে, তারা কিন্তু এখনো মুখ্য ঔপন্যাসিক, ঠিক আছে। তাদের মতো ঔপন্যাসিক খুব কম রয়েছে, তো সেই জন্য কিন্তু তাদের কথাগুলো আমাদেরকে পড়তে হবে। তারা কিভাবে লিখতেন, তারা কি কি সাহিত্য বা উপন্যাস রচনা করেছেন, তাদের লেখার স্টাইল কেমন ছিল, তারা কি টাইপের বিষয়ের ওপরে লিখতেন, ঠিক আছে। এই সব ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাহলে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়তে হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়তে হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে পড়তে হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পড়তে হচ্ছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও পড়তে হচ্ছে, ঠিক আছে। প্রত্যেক ঔপন্যাসিকের কিন্তু এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। তারা যে টাইপের উপন্যাস রচনা করতেন, প্রত্যেকেই এক একটা ঘরানার উপন্যাস রচনা করতেন। তো এবার কে কোন ঘরানার ঔপন্যাসিক ছিলেন, কে কোন বিষয়ের ওপরে উপন্যাস রচনা করতে বেশি পছন্দ করতেন, কার বাংলা ভাষার স্টাইলটা কীরকম টাইপের ছিল, সে কী স্টাইলে লিখতেন, তো সেই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে এখানে একটা বিশ্লেষণমূলক একটা আলোচনা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এইবার চলে যাই আমরা নাম্বার 7। নাম্বার 7-এ আমরা কি পড়ব? নাম্বার 7-এ আমরা পড়ব ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার। তার মানে তৎকালীন সময়তে যে বাংলা সাহিত্যে মহিলাদের অবদান ছিল, তখনও যে বাংলা সাহিত্যে মহিলাদের অবদান ছিল, সে সম্পর্কে কিন্তু আমাদেরকে কিছু মহিলা যে সাহিত্যিক রয়েছেন তাদের কথা পড়তে হবে। এবার মহিলা যে সাহিত্যিকরা রয়েছেন তাদের মধ্যে কাদের কাদের নাম আমরা পড়ব? তাদের মধ্যে দেখো নিচে লেখা আছে স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী সম্পর্কে আমাদের পড়তে হবে। ওই একই ধরনের পড়া, যে তিনি কিভাবে লিখতেন, তিনি কি কি সাহিত্য রচনা করেছেন, তার বাংলা সাহিত্যে আসলে অবদানটা ঠিক কীরকম, সে কি কি বাংলা সাহিত্যকে কি কি লেখা উপহার দিয়েছেন, তার লেখার স্টাইল কি ছিল, তিনি কি বিষয়ের উপরে লিখেছিলেন, এই সব জিনিসগুলোই কিন্তু পড়ার আছে, ঠিক আছে। তারপরে দেখো বি নাম্বারে আমরা চলে যাই আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে, মহাশ্বেতা দেবী সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। আমরা মোটামুটি সবাই কিন্তু এনাদের নাম জানি, বাংলা নিয়ে পড়ি বা বাংলা না নিয়ে পড়ি, এইদের নামগুলো কিন্তু আমরা সকলেই জানি। স্বর্ণকুমারী দেবী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, তারপরে কি রাজলক্ষ্মী দেবী, মানে রাজলক্ষ্মী দেবীর কথা বলা হয়েছে, রাজলক্ষ্মী দেবী। তারপরে কবিতা সিংহ, কবিতা সিংহর নামও আমরা কিন্তু সবাই শুনে থাকি। নবনীতা দেবসেনের নাম তো আমরা শুনেই থাকি, ঠিক আছে। তো এই সাহিত্যিকদের নাম কিন্তু, এই সাহিত্যিকদের বিষয় কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাহলে যে মহিলা সাহিত্যিকদের যে অবদানগুলো ছিল, বাংলা সাহিত্যে যে অবদান ছিল, মহিলা সাহিত্যিক তাহলে কাদের নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে? স্বর্ণকুমারী দেবী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, রাজলক্ষ্মী দেবী, কবিতা সিংহ, নবনীতা দেবসেন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের পুরো পেপার 1। পেপার 1-এ সেকশন এ এবং সেকশন বি কিন্তু টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা সবাই ঠিকঠাক বুঝতে পারলে যে কি কি বিষয়গুলোতে আমরা নজর দেব এবং কি কি বিষয় আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর এবার চলে আসি আমরা পেপার 2। পেপার 2-তে এবার আমরা কি কি পড়বো সেটা আমরা দেখে নিই। পেপার 2-তেও দেখো সেকশন এ এবং সেকশন বিতে সিলেবাসটাকে ভাগ করা রয়েছে। তাহলে সেকশন এতে কি আছে? সেকশন এর নাম্বার 1 দেখো আছে বৈষ্ণব পদাবলী,
ব্র্যাকেটে লেখা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিকেশন। বৈষ্ণব পদাবলী সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, কিন্তু কি কি পর্যায়ে পড়তে হবে সেটা দেখো নিচে দেওয়া আছে। ভালো করে দেখো, বৈষ্ণব পদাবলীর নিচে লেখা আছে ফেজেস, ব্র্যাকেটে লেখা আছে পর্যায়াস, মানে কি কি পর্যায়ে আমাদেরকে পড়তে হবে। বৈষ্ণব পদাবলী সম্পর্কে আমরা যারা যারা জানি, আমরা সবাই জানি যে বৈষ্ণব পদাবলীর কিছু পর্যায় রয়েছে, ঠিক আছে। এবার সমস্ত পর্যায়গুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই, সমস্ত পর্যায়গুলো আমাদের বিষয় নয়, আমাদেরকে পড়তে হবে কিছু কিছু পর্যায়। সেই পর্যায়গুলো দেখো এখানে উল্লেখ করা রয়েছে। তাহলে বৈষ্ণব পদাবলীর কি কি পর্যায়ে আমরা পড়ব? গৌড় চন্দ্রিকা, পূর্বরাগ, তারপরে পড়বো আমরা অভিসার, তারপরে মাথুর আর প্রার্থনা, ঠিক আছে। এই পর্যায়গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। গৌড় চন্দ্রিকা পড়তে হবে, পূর্বরাগ পড়তে হবে, অভিসার, মাথুর, প্রার্থনা, এই পর্যায়গুলো আমাদের বৈষ্ণব পদাবলী থেকে পড়তে হবে, ঠিক আছে। এই পর্যায়গুলো বৈষ্ণব পদাবলী থেকে পড়তে হবে। তাহলে 1 নাম্বার হলো। এবার 2 নাম্বারে আমরা চলে আসি, চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল হচ্ছে আমাদের কার লেখা পড়তে হবে? মুকুন্দরামের লেখা পড়তে হবে। দেখো লেখা আছে কালকেতু এপিসোড বাই মুকুন্দ, মানে মুকুন্দর লেখা চণ্ডীমঙ্গলের শুধুমাত্র কালকেতু যে পর্বটুকু আমাদের কিন্তু সেটুকুই পড়তে হবে। সমগ্র গোটা চণ্ডীমঙ্গল সম্পর্কে আমাদের পড়তে হবে না। আমাদের চণ্ডীমঙ্গলের যে পার্টিকুলার এপিসোড রয়েছে, কালকেতু এপিসোড, শুধুমাত্র সেইটুকুই আমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপরে কি পড়তে হবে? এরপরে পড়তে হবে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমরা সবাই জানি। মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত কাব্য, ঠিক আছে, মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য। তো সেইটা কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। সেইটা দেখো কি লেখা আছে, মেঘনাদ বধ কাব্য বাই মাইকেল মধুসূদন দত্ত, পাশে লেখা আছে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যান্টস। ক্যান্টস মানে কি? ক্যান্টস মানে হচ্ছে অধ্যায়। এবার ফার্স্ট, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আমাদেরকে পড়তে হচ্ছে। তার মানে কি, গোটা মেঘনাদ বধ কাব্য কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্টস, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এইবার চলে আসি আমরা নাম্বার 4। নাম্বার 4-এ রয়েছে রজনী বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আর রজনী, ঠিক আছে, সেটা আমাদেরকে পড়তে হবে। এখানে তো আর বলার কিছু নেই, যখন পড়াবো তখন বুঝতে পারবে। আর যারা পড়েছো তারা তো জানোই রজনী উপন্যাস, আর যারা পড়োনি তাদের জন্য বলছি, যখন পড়াবো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো পরেরটাতে। 5 নম্বরে কি বলা হয়েছে? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাও কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আমাদের সিলেবাসে রয়েছে, এটা আমাদের পড়তে হবে। তারপরে সাম্য অ্যান্ড বঙ্গদেশের কৃষক। তার মানে সাম্য এবং বঙ্গদেশের কৃষক যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তো সেটাও কিন্তু আমাদেরকে এখানে পড়তে হচ্ছে, সাম্য এবং বঙ্গদেশের কৃষক, ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বরে দেওয়া আছে পুনশ্চ। পুনশ্চ একটা রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ, পুনশ্চ। এবার এর আন্ডারে কিন্তু পুনশ্চর ভেতরে কিন্তু তোমাদেরকে অনেকগুলো কবিতা পড়তে হবে। পুনশ্চ অনেকগুলো কবিতা নিয়ে এই পুনশ্চ কিন্তু তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের বেশ কয়েকটা কবিতাই পুনশ্চর আন্ডারে রয়েছে, ঠিক আছে। তো সেটা আমাদেরকে পড়তে হবে। যা পুনশ্চর আন্ডারে যা যা কবিতা আছে সেগুলো সব আমাদেরকে পড়তে হবে। এবং তিনি না মানে এক একটা কাব্যের ভেতরে যে কবিতাগুলো, কাব্যগ্রন্থের ভেতরে যে কবিতাগুলো দিয়েছিলেন, সেগুলোর কিন্তু সবগুলোর একটা মানে একটা বেসিক একটা মানে মিল রয়েছে, ঠিক আছে। সবগুলোর মধ্যে পুনশ্চর ভেতরে মনে করো যা যা কবিতাগুলো রয়েছে, সেই সবগুলো কবিতার মধ্যে কিন্তু একটা মিল রয়েছে, ঠিক আছে। সেই সবগুলো কবিতাকে তিনি পুনশ্চ যে কাব্যগ্রন্থটা, তার মধ্যে তার আন্ডারে কিন্তু রবীন্দ্রনাথ রেখেছেন, ঠিক আছে। তো সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে যে পুনশ্চতে যে ধরনের কবিতাগুলো দেওয়া রয়েছে, সেই ধরনের কবিতাগুলো ঠিক কী ধরনের, কী ভাব প্রকাশিত হচ্ছে সেই কবিতাগুলো থেকে, কি কি কবিতা রয়েছে, ঠিক আছে। এই সবগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এবার আমরা দেখে নেব নাম্বার 8। নাম্বার 8 কি রয়েছে? বিচিত্র প্রবন্ধ বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। বিচিত্র প্রবন্ধ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, বিচিত্র প্রবন্ধ। এই প্রবন্ধটা কিন্তু আমাদেরকে পড়তে হবে সেকশন A তে, পেপার 2 তে।
এইবার দেখো নেক্সট আমরা চলে আসি 9 নাম্বার। 9 নাম্বার কি আছে? চাচা কাহিনী বাই সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর লেখা যে চাচা কাহিনী সেটা কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। চাচা কাহিনী অ্যাকচুয়ালি একটা কিন্তু আড্ডাধর্মী সাহিত্য আমরা বলতে পারি। আড্ডাধর্মী সাহিত্য বলতে পারি মানে মনে করো টেবিল টক যাকে বলে আর কি, সেই টাইপের ব্যাপারটা। আর বাজে কথার সাহিত্য অনেকে বলে থাকেন যে এটা নাকি এটা বাজে কথার সাহিত্য চাচা কাহিনী। তো এর ভেতরে কি আছে? এর ভেতরে বেশ কয়েকটি গল্প রয়েছে, ঠিক আছে? যেমন এর ভেতরে যেমন গল্পগুলো রয়েছে তোমাদের তীর্থহীনায় রয়েছে, তারপরে বেলতলাতে দুজন রয়েছে, কর্নেল রয়েছে, রাক্ষসী রয়েছে। এই গল্পগুলো কিন্তু রয়েছে চাচা কাহিনীর অভ্যন্তরে, ঠিক আছে? তো এই যে চাচা কাহিনী যে মানে গল্প গ্রন্থটা সৈয়দ মুজতবা আলীর, তো এর আন্ডারে কিন্তু এই গল্পগুলো রয়েছে এবং এটাকে কিন্তু অনেকে বাজে কথার সাহিত্য বলে থাকেন। তো এগুলো সম্পর্কেই চাচা কাহিনী সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো যখন আমরা পড়বো। তো এতটুকু শুধু জেনে রাখো যে সৈয়দ মুজতবা আলীর চাচা কাহিনী আমাদের পড়তে হবে, এটা আমাদের সিলেবাসে রয়েছে। এইবার আমরা চলে আসি সেকশন বিতে। সেকশন বিতে কি কি পড়তে হবে আমাদের? সেকশন বিতে পড়তে হবে আমাদের চন্দ্রগুপ্ত বাই দ্বিজেন্দ্রলাল রায়। চন্দ্রগুপ্ত পড়তে হবে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি ঐতিহাসিক নাটক হচ্ছে এই চন্দ্রগুপ্ত, ঠিক আছে? ঐতিহাসিক নাটক মানে একই সাথে ইতিহাস এবং সাহিত্য, আমরা সবাই জানি, যারা বাংলা সম্পর্কে জানি, বাংলা নিয়ে পড়েছি, আমরা সবাই জানি যে ঐতিহাসিক নাটকটা কি ইতিহাস এবং সাহিত্য। সাহিত্যেরও যেমন ধর্ম রক্ষা করে সেরকম ইতিহাসও বিধৃত হয়, ঠিক আছে? ইতিহাসও বিবৃত হয়। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এটা একটা ঐতিহাসিক নাটক। সেটা লিখেছেন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। সেই দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এবার নাম্বার 11-এ চলে আসি। নাম্বার 11-এ আমাদেরকে পড়তে হচ্ছে গৃহদাহ। গৃহদাহ বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস গৃহদাহ। গৃহদাহ সম্পর্কে কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। যদি তোমাদের যদি সিলেবাসে নাও থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের গল্প, এই ধরনের উপন্যাসগুলো কিন্তু আমাদের অবশ্যই পড়ে ফেলা উচিত একটা বাংলা স্টুডেন্ট হিসেবে। আমি জানি না তোমরা কারা কারা পড়েছো, যদি এখনো না পড়ে থাকো তাহলে পড়ে ফেলো, তোমাদের ভালোও লাগবে পড়তে। অসাধারণ এক একটা লেখা, তোমাদের ভালো লাগবে পড়তে এবং তোমাদের সিলেবাস যেহেতু আছে সেহেতু তোমাদের হেল্প হবে পরবর্তীতে, ঠিক আছে? তো এই গৃহদাহ কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপরে রয়েছে আধুনিক বাংলা কবিতা। দেখো 12 নম্বরে হেডিং করা আছে আধুনিক বাংলা কবিতা, তার নিচে দেওয়া আছে সিলেক্টেড পোয়েমস। তার মানে আমাদেরকে বাংলা আধুনিক কবিতার মধ্যে এই যে 5টা সিলেক্টেড পোয়েমসের কথা এখানে উল্লেখ করা রয়েছে, শুধুমাত্র সেইটুকুই পড়তে হবে। তা কি কি পড়তে হবে দেখে নিয়ে আমরা। প্রথমটা কি দেওয়া আছে? শাশ্বতী, সুধীন্দ্রনাথ দত্ত। শাশ্বতী বাই সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী পড়তে হচ্ছে আমাদেরকে। তারপরে আমাদেরকে পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ বাই অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা যে রবীন্দ্রনাথ, সেই কবিতাটা আমাদেরকে পড়তে হবে। তারপরে রয়েছে দেখো প্রেমেন্দ্র মিত্রের আমি কবি যারা কামারের। আমি কবি যত কামারের, ঠিক আছে? আমি কবি যত কামারের, এই কবিতাটা কার লেখা? প্রেমেন্দ্র মিত্রের লেখা। এই কবিতাটাও কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা চলে আসি 4 নাম্বারটাতে কি দেওয়া আছে? বন্দির বন্দনা বাই বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর লেখা যে বন্দির বন্দনা, সেইটা আমাদেরকে পড়তে হচ্ছে। আর পড়তে হচ্ছে কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত। দেখো লেখা আছে আমার কৈফিয়ত বাই কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা আমার কৈফিয়ত, নিচু ক্লাসেও হয়তো পাঠ্যতে আমরা পড়ে থাকি আমার কৈফিয়ত এই কবিতাটা। আমার কৈফিয়ত কবিতাটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, নিচু ক্লাসের মতো করে পড়লে হবে না, তো একটু ব্রিফলি আমাদেরকে পড়তে হবে আমার কৈফিয়ত, ঠিক আছে? এবার আমরা চলে আসব 13 নাম্বার। 13 নাম্বারে কি বলা হয়েছে? 13 নম্বরে বলা হয়েছে প্রবন্ধ সমগ্র বাই প্রমোদ চৌধুরী। এবার প্রবন্ধ সমগ্র আমাদেরকে পড়তে হবে। প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সমগ্র। সেই প্রবন্ধ সমগ্রের মধ্যে আবার সিলেক্টেড কিছু প্রবন্ধ কিন্তু দেওয়া রয়েছে। তার মধ্যে আমাদেরকে পড়তে হবে ভারতচন্দ্র, তার মধ্যে আমাদেরকে পড়তে হবে বীরবল এবং বই পড়া।
ঠিক আছে, ভারতচন্দ্র পড়তে হচ্ছে আমাদের, বীরবল পড়তে হচ্ছে এবং বই পড়া পড়তে হচ্ছে। তাহলে 13 নম্বরটা আমরা কি দেখছি, যে প্রবন্ধ সমগ্র বাই প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর যে প্রবন্ধ সমগ্র রয়েছে সেখান থেকে সিলেক্টেড কিছু প্রবন্ধ আমাদেরকে পড়তে হবে। সেই সিলেক্টেড প্রবন্ধগুলো হলো ভারতচন্দ্র পড়তে হবে, বীরবল পড়তে হবে এবং বই পড়া পড়তে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে আসব। নেক্সট আমরা চলে আসি পথের পাঁচালী। পথের পাঁচালী বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত লেখা পথের পাঁচালী উপন্যাস। পথের পাঁচালী আমরা সবাই জানি যে অপু দুর্গার কাহিনী পথের পাঁচালী। পথের পাঁচালী কিন্তু আমাদের মোটামুটি সবারই পড়া, আশা করি পথের পাঁচালী, সবারই গল্পটা জানা। তো এই পথের পাঁচালী কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আমাদেরকে পড়তে হচ্ছে। তারপরে দেখো 15 নাম্বার। 15 নাম্বারে কি আছে আমাদের দেওয়া, একালের গল্প সঞ্চয়ন। একালের গল্প সঞ্চয়ন ভলিউম 1 এবং 2, তার মধ্যে সিলেক্টেড কিছু স্টোরিজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। একালের গল্প সঞ্চয়ন থেকে কিছু সিলেক্টেড গল্প আমাদেরকে বেছে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই 6টা গল্পই আমাদেরকে পড়তে হবে। সেই গল্পগুলোর মধ্যে কি কি রয়েছে, জগদীশ গুপ্তের রয়েছে পয়োমুখম। জগদীশ গুপ্তের পয়োমুখম যে গল্পটা, সেটা আমাদের পড়তে হচ্ছে। 2 নাম্বার পড়তে হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচজামাই। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হারানের নাচজামাই গল্পটা আমাদের পড়তে হচ্ছে। 3 নাম্বারে পড়তে হচ্ছে আমাদের ফসিলস বাই সুবোধ ঘোষ, মানে সুবোধ ঘোষের লেখা ফসিলস গল্পটা পড়তে হচ্ছে আমাদেরকে, ফসিল। তারপরে 4 নাম্বারে আমাদেরকে পড়তে হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টোপ গল্পটা। টোপ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টোপ গল্পটা পড়তে হচ্ছে। তারপরেরটা আমাদেরকে পড়তে হচ্ছে আদাব বাই সমরেশ বসু। দারুণ ছোট গল্প আদাব। সমরেশ বসুর আদাবটাও কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, এটা আমাদের সিলেবাসে রয়েছে। আর সবার লাস্ট যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অশ্বমেধের ঘোড়া, লিখেছেন হচ্ছে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া পড়তে হচ্ছে। তাহলে এই সিলেক্টেড স্টোরিজগুলো কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। কয়েকটা ছোট গল্প শুধুমাত্র দেওয়া রয়েছে, মাত্র 6টা ছোট গল্প এখানে দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে জগদীশ গুপ্তের পয়োমুখম দেওয়া রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচজামাই, সুবোধ ঘোষের ফসিল, আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ, সমরেশ বসুর আদাব এবং দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া। ঠিক আছে, এবার আমরা 16 নাম্বারে চলে আসব। 16 নাম্বারে কি দেওয়া হয়েছে, 16 নাম্বারে দেওয়া রয়েছে শ্রেষ্ঠ কবিতা বাই জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের যে শ্রেষ্ঠ কবিতা রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। জীবনানন্দ দাশের কবিতার বইটা আমরা পড়ে ফেলবো। জীবনানন্দ দাশের কবিতা পড়তে এমনি তোমাদের ভালো লাগবে, তো তোমরা যদি পড়ে রাখো তাহলে কোনো অসুবিধা তো নেই, বরং নিজের মনের খোরাক। যখন একটু অবসর সময় পাবে তখন জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়বে, পড়তেও ভালো লাগবে, তোমাদের সিলেবাসও কিন্তু কভার হবে। ঠিক আছে, আর আমি তো আছি, আমি তো তোমাদের পড়িয়ে দেবই শ্রেষ্ঠ কবিতা বাই জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের লেখার স্টাইল কেমন ছিল, তিনি কোন প্যাটার্নে লিখতেন, কি ধরনের বিষয়গুলোকে তুলতেন, এবং তার কবিতাগুলোর মধ্যে এক একটাতে কোনটাতে কি ধরনের ভাব প্রকাশিত হয়েছে, এই সমস্ত কিছুগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে জাগরি বাই সতীনাথ ভাদুরী। সতীনাথ ভাদুরীর যে জাগরি, তো সেইটা আমাদেরকে পড়তে হচ্ছে। সতীনাথ ভাদুরীর জাগরি হয়তো অনেকেরই অনার্স কিংবা মাস্টার্সের সিলেবাসে তোমাদের ছিল, তোমরা সবাই হয়তো পড়েছো। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা উপন্যাস, এটা জাগরি উপন্যাস। এটাকে বলা হয়, এটাকে অনেকে না কারা উপন্যাস হিসেবেও কিন্তু এটা পরিচিত, অনেকে এটাকে কারা উপন্যাস বলে। এটা একটা অবচেতন মনের একটা অবচেতন মনের যে আমাদের ভাবনা, সেই ভাবনাগুলোকে নিয়ে জাগরি একটা অসাধারণ উপন্যাস। তোমাদেরকে ছোট করে একটু আমি বলি, জাগরি উপন্যাসটা হচ্ছে এক বাবা মা এবং 2 ছেলের গল্প। তাদের পরিবারে ছিল বাবা মা এবং বড় ছেলে ছোট ছেলে। তার মধ্যে বাবা মা এবং বড় ছেলে 3জনই কিন্তু কারাগারে বন্দী। তারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা কিন্তু কারাগারে বন্দী হয়ে রয়েছেন, এবং যে ছোট ভাই সে কারাগারের বাইরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার বড় ছেলে যে তার আগামীকালকে ফাঁসির কথা। এবার এই যে আগামীকালকে ফাঁসির কথা, সে আগের দিন রাতে বড় ছেলে, ছোট ছেলে, বাবা মা, তাদের যে মনের অভ্যন্তরে কি কি ভাবনাগুলো চলছে, তাদের যে অবচেতন মনের যে ভাবনাগুলো, সেগুলোকেই কিন্তু জাগরি উপন্যাসে একটা অসাধারণ রূপ দেওয়া হয়েছে।
ঠিক আছে, এটাকে কারা উপন্যাসও বলা হয়, জাগরী উপন্যাসটাকে। তোমরা পড়বে সতীনাথ ভাদুড়ির জাগরী উপন্যাসটা, অসাধারণ একটা উপন্যাস। পড়লে পরে তোমাদের যদি শুরু করো না জাগরী উপন্যাসটা, তাহলে তোমাদের মনে হবে যে কখন শেষ করব। যতক্ষণ না শেষ করবে জাগরী উপন্যাসটা ততক্ষণ মনে হবে পড়েই যাই। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ভালো একটা উপন্যাস এটা। তো এটাও তোমাদেরকে পড়তে হবে। এটার শুধু উপন্যাসগুলো পড়লে তো হবে না, এটার বিশ্লেষণমূলক কিছু কোয়েশ্চেনও আমাদেরকে পড়তে হবে। তো তার জন্য আমি আছি, তো সেটা আমি তোমাদেরকে করিয়ে দেব। এবার দেখো 18 নাম্বার এবং ইন্দ্রজিৎ বাই বাদল সরকার। বাদল সিরকার মানে উনি সরকার টাইটেলটা এটাই লিখতেন, SIRCAR, ঠিক আছে। বাদল সরকারের যে লেখা এবং ইন্দ্রজিৎ একটা নাটক, ঠিক আছে। বাদল সরকারের লেখা একটা নাটক এবং ইন্দ্রজিৎ, এবং এটা একটা অ্যাবসার্ড ধর্মী সাহিত্য। অ্যাবসার্ড মিনস হচ্ছে উদ্ভট বা একটা হাস্যকর, অসামঞ্জস্যপূর্ণ বলতে পারো, অযৌক্তিক বলতে পারো। এইরকম একটা নাটক বাদল সরকারের এই এবং ইন্দ্রজিৎ। এবং এইটা এমন একটা নাটক যেটা কিন্তু বাদল সরকারকে একটা সর্বভারতীয় একটা খ্যাতি এনে দিয়েছিল। এটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ নাটকও বলা যায়, ঠিক আছে। এটা একটা অ্যাবসার্ড নাটক। এটা পড়তেও বেশ ইন্টারেস্টিং, এটা পড়তেও তোমাদের ভালো লাগবে। যদি চাও তোমরা এটাও পড়ে নিতে পারো। আর আমি তো তোমাদের পড়াবই। এবং ইন্দ্রজিৎ সম্পর্কে নাটকের যে মানে কাহিনীর মধ্যে না একটা শূন্যতা, একটা অবক্ষয় আছে। এবং ইন্দ্রজিৎ কাহিনীটার মধ্যে একটা শূন্যতা রয়েছে, একটা অবক্ষয়, একটা চিত্র রয়েছে, ঠিক আছে। তো এই এবং ইন্দ্রজিৎ এই নাটকটাও ভীষণ ইন্টারেস্টিং বাদল সরকারের। তো তোমরা ইচ্ছা করলে তোমরা এটাও পড়ে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা যদি টেক্সটটা একটু পড়ে রাখো, এই যে তোমাদেরকে যতগুলো আমি সিলেবাসে দেখালাম, যে এগুলো আছে তোমাদের সিলেবাসে, এগুলো টেক্সট, কিছু না। এই মনে করো যে কবিতাগুলো দেওয়া রয়েছে, যে গল্পগুলো দেওয়া রয়েছে, যে উপন্যাসগুলো দেওয়া রয়েছে, এগুলো টেক্সটটা যদি তোমরা একটু পড়ে রাখতে পারো, তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমাদের জন্য একটু হেল্প হবে। আমি তো তোমাদেরকে বিশ্লেষণগুলো ঠিক ভালো মতো পড়িয়েই দেবো। তো তোমরা যদি পাশাপাশি একটু টেক্সটগুলো পড়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য সেটা ভালো হবে, ঠিক আছে। যদি তোমরা মনে করো যে অপশনাল হিসেবে তোমরা বাংলাটাকে বাছবে, তাহলে কিন্তু তোমাদেরকে একটু ইয়েগুলো পড়ে নিতে হবে, যে টেক্সটগুলো অনলি। এই যে রজনী উপন্যাস, কপালকুণ্ডলা উপন্যাস, এগুলো যারা বাংলা নিয়ে পড়েছো তাদের তো পড়াই রয়েছে। যে কটা পড়া হয়নি সে কটাও আমি বলবো পড়ে নাও। এই যে পয়োমুখম, তারপরে হারানের নাচ জামাই, ফসিল, টোপ, আদাব, এগুলো একটু একটু করে পড়ে নাও যদি তোমাদের পড়া থাকে টেক্সটগুলো। তারপরে যখন আমি কোয়েশ্চেন অ্যান্সার যখন করাবো, অ্যানালাইসিস করাবো, বোঝাবো, তখন কিন্তু তোমাদের আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে তোমাদের সিলেবাস। পেপার 1 এর আন্ডারে সেকশন A, সেকশন B, এবং পেপার 2 এর আন্ডারেও সেকশন A, সেকশন B। ব্যাস, এই তো গেল সিলেবাস। দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু যখন আমি পড়াবো তখন দেখবে সেরকম কিছুই নয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের কি অপশনাল বাংলার ওপরে একটা কোয়েশ্চেন অ্যানালাইসিসের ওপরে একটা ভিডিও আনার।